হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আজকে একটা তরতাজা যুবকের জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। যুবকটির নাম হলো মেহবুব আলম, বয়স মাত্র ৩৫ বছর। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন পেটের নাভির চারপাশে অংশটা ব্যথা করতো, যন্ত্রণা করতো। হসপিটালে খুব একটা বেশি ভর্তি হতে হয়নি ওনাকে ব্যথার জন্য। তারপরে ওই ব্যথার জন্য এখানে ওখানে দেখিয়েছিলেন, তারপরে ঠিকঠাক হয়নি। যেহেতু আমাকে টাকা খরচ করতেই হচ্ছে তাহলে যাই। সবাই বলে যে বেঙ্গালুরুতে, তারপরে এআইজিতে খুব ভালো ট্রিটমেন্ট হয়, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করে দেখি যদি সুস্থ হয়ে যায় তাহলে তো খুব ভালো। যখন উনি ওখানে গেলেন, রিপোর্ট করা হলো। ওখানে তো গেলেই আগে হাজার হাজার টাকা রিপোর্ট করতে হয়। রিপোর্ট করা খারাপ নয় আমার চোখে, অবশ্যই রিপোর্ট করা আগে প্রয়োজন। রিপোর্ট না করলে সঠিক রোগটা ডায়াগনোস করা যায় না, এবং আমি বরং বলবো যে ভালো জায়গা থেকে রিপোর্ট করে কনফার্ম হয়ে নেওয়া ভালো যে আসলে আমার সমস্যাটা কি। তো রিপোর্ট সেখানে করা হয়েছে। রিপোর্ট করে যেটা দেখা গেছে যে তার প্যানক্রিয়াসে ক্যালসিয়াম জমছে। তো তিনি শুনে ঘাবড়ে যান যে কেন এরকম সমস্যা আমার হয়েছে, কি কারণে এরকম ঘটনা ঘটলো। যে কোনো মানুষেরই হঠাৎ একটা ৩৫ বছরের যুবক একটু পেটে ব্যথা অনুভব করলেন, আর সেটা থেকে দেখতে পেলেন যে প্যানক্রিয়াস এমন একটা ইম্পর্টেন্ট অর্গান আমাদের শরীরের জন্য, যে অর্গানটাতে ক্যালসিয়াম জমছে, এবং সেটা যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে ডক্টরদেরকে অপারেশন করে সেটাকে কেটে বাদ দেওয়া হতে পারে, তাই তো? আর যদি সেটা কেটে বাদ দেওয়া হয় তাহলে সারা জীবন কত ভোগান্তির শিকার যে রোগীটাকে হতে হবে তার কোনো ঠিক নেই। এআইজি থেকে ডক্টরেরা তাকে পরামর্শ দিলেন যে আপনি অ্যাডমিশন হয়ে যান, আপনার অপারেশন করতে হবে। বেশ কিছু ছোট ছোট ক্যালসিয়াম সেখানে ডিপোজিট হয়েছে। তো উনি তো বললেন যে আমার তো এখন এত টাকা নেই। ৮ লক্ষ টাকা প্রায় ওনার টোটাল খরচ হয়েছে। সেই মুহূর্তে অপারেশনের জন্য যে অ্যামাউন্টটা দরকার ছিল তখন সেই মুহূর্তে তার কাছে ছিল না, যে তাহলে আমাকে জমি বিক্রি করতে হবে। তো ওনাকে বেশ কিছু দিনের জন্য ওষুধ এবং ইনজেকশন দিয়ে পাঠানো হয়েছিল। বলা হয়েছিল যে ১৫ দিন এটা কাজ করবে, তারপরে কিন্তু আবার সেই একই রকম অবস্থায় ফিরে যাবেন। তো উনি চলে আসলেন, বাড়ি ফিরে আসলেন। বাড়িতে ফিরে জমি জায়গা বিক্রি করলেন, টাকা পয়সা জোগাড় করলেন, নিয়ে গেলেন। তো সেখানে তাকে বলা হয়েছিল যে জার্মানি থেকে আমাদের ডক্টর আসবেন, তো ৪ জন পেশেন্ট আছে একসঙ্গে, উনি অপারেশন করবেন, কিছুদিন থাকবেন, থেকে অপারেশন করে আবার তিনি নিজ দেশে ফিরে যাবেন। তো উনিও ভাবলেন যে জার্মানি থেকে ডক্টর আসবেন, সেখানে ডক্টর আমাকে ভালোভাবে অপারেশন করবেন, তো ভালো। উনি যথা সময়ে টাকা সঞ্চয় করে চলে গেলেন। মাইক্রো সার্জারি করা হয়েছে, একদিনে হয়নি, ৩ দিন ওনাকে অপারেশন করা হয়েছে। ৩ দিনে ছোট ছোট করে সেগুলোকে বার করার চেষ্টা করা হয়েছে, এখনো কয়েকটা আছে। তো এই পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু উনি সুস্থ নন। পরবর্তী সময়ে দীর্ঘদিন ওষুধ খেলেন, তারপরেও ঠিক নয়, বিভিন্ন সমস্যা হতে থাকে। আবার রিপোর্ট করে ডায়াগনোসিস করা হলো যে অ্যাকচুয়ালি প্যারাথাইরয়েড, যে আমাদের গ্ল্যান্ড রয়েছে যেখান থেকে পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোন নিঃসৃত হয়, সেখানটাতে প্রবলেম হয়েছে এবং সেখানেও নাকি ক্যালসিয়াম জমে রয়েছে। তো রীতিমতো যেই বলা সেই কাজ, ওনারা বললেন যে এখান থেকে আপনার সমস্ত মানে সমস্যার উৎপত্তি হয়েছে, আপনাকে এটাও অপারেশন করতে হবে। উনি ওটাও অপারেশন করলেন, ওখানেও বেশ কিছু টাকা খরচ হলো। তো উনি যখন ওটা অপারেশন করলেন, অপারেশন করার পরেও কিন্তু এখনো পর্যন্ত উনি কমপ্লিট সুস্থ নন। এখনো পর্যন্ত তার ক্যালসিয়াম প্যানক্রিয়াসে আছেই, এবং তার সঙ্গে কিডনিতেও ক্যালসিয়াম জমছে। কিন্তু সব থেকে বড় দুঃখের কথা, একজন লোয়ার মিডল ক্লাস পরিবারের মানুষ, তার দীর্ঘদিনের সঞ্চয় বা বাবার কাছ থেকে পাওয়া ভিটেমাটি সমস্ত কিছু খরচ করে যখন আশার আলো নিয়ে চিকিৎসকের কাছে যান, বা বড় বড় নার্সিংহোম হসপিটালগুলোতে যান, তখন একটাই তার মাথায় টেনশন থাকে, বা একটাই তার মনে আশা থাকে যে আমি একটা বড় জায়গায় বা বড় হসপিটালে বা বড় নার্সিংহোমে এসেছি, সেখানে আমি অবশ্যই সুস্থ হয়ে যাব। এই আশাটা কিন্তু প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র দরিদ্র বা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস মানুষই নন, বড় 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 লোকরাও করে থাকেন। তার জন্যই কিন্তু তারা দেশ ছেড়ে আবার বিদেশে ট্রিটমেন্ট করতে যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া, হ্যাঁ, লন্ডন,
এই ধরনের জায়গাতে আমেরিকা, এখানে গিয়ে তারা ট্রিটমেন্ট করেন যাতে খুব ভালোভাবে তারা চিকিৎসাটা পান, সুস্থ হয়ে উঠতে পারেন। তো 8 লক্ষ টাকা প্লাস খরচ করে যখন তিনি এখনো সুস্থ হয়ে উঠতে পারলেন না, কন্টিনিউ তাকে চেক আপে যেতে হয়, তার সঙ্গে সঙ্গে সমস্যাগুলো এখনো রয়ে গেছে। তো উনি যখন আমাদের ক্লিনিকে আসলেন, একটা আমাদের সাকসেসফুল কেস দেখেছিলেন এমডি মোবারক, যার প্যানক্রিয়াটাইটিস ছিল 50 বার 60 বার বা তারও বেশি সময় ওনাকে হসপিটালাইজড হতে হয়েছে, আইসিইউতে বেশ কয়েকবার ভর্তি হতে হয়েছে। তারপরে উনি যখন আমাদের কাছে আসলেন, গর্ব করার বিষয় নয়, আসলে সেটা কোনো ম্যাজিক ছিল না বা তন্ত্রমন্ত্র বা ঝাড়ফুঁক বলে কোনো কিছু ছিল না, সেটা ছিল একটা সায়েন্টিফিক ওয়েতে তাকে ঠিক করা। সেটা কি ছিল? ওষুধের পাশাপাশি সঠিক পরামর্শ, লাইফস্টাইল চেঞ্জ, স্ট্রেস মুক্ত জীবন, সঠিক একটা ঘুম এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বলা হয়েছিল, সঙ্গে এক্সারসাইজ। এই সমস্ত কিছু মেনে চলার পর রোগী ধীরে ধীরে ইমপ্রুভ করতে শুরু করেন এবং ইমপ্রুভ করতে করতে এখন প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে যে রোগী কোনো রকম কোনো সেরকম ব্যথাই কোনোদিন হয়নি, যে ব্যথার কারণে তাকে হসপিটালাইজ হতে হতো ঘন ঘন, মাসে 2 বার 3 বার করে, এবং প্রত্যেক মাসে 16,000 থেকে 17,000 টাকা তাকে মেডিসিন খেতে হতো। কি সমস্যা ছিল? প্যানক্রিয়াটাইটিস ছিল। তো এবার মূলত আমার এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে যেখানে একটা রোগের মূল কারণ দেখা যাচ্ছে যে লাইফস্টাইল, তার শরীরের মেটাবলিজম বা মেকানিজম, বায়োকেমিস্ট্রি মেকানিজম বিঘ্নিত হয়ে গেছে, ঠিক আছে, শরীরের সার্কেডিয়ান রিদিম ঠিকমতো কাজ করে না, যখন হরমোনস, এনজাইমস এগুলো উল্টোপাল্টা কাজ করার কারণে এবং শরীর স্ট্রেসে থাকার কারণে, শরীরে আরএসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে রোগী এই সমস্ত সমস্যার সম্মুখীন হন। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমান মেডিকেল সায়েন্স এত উন্নত হওয়ার পরেও কেন ডক্টর বাবুরা এই সমস্ত বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিচ্ছেন না, শুধুমাত্র মেডিসিন বা সার্জারির উপর কেন বেশি গুরুত্ব দিচ্ছেন, এটাই একটু মনটাকে খটকা দেয় বা একটু কষ্ট লাগে এটাই ভেবে। যে জায়গাগুলোতে দাঁড়িয়ে একটা ডায়াবেটিস পেশেন্টকে সারা জীবন ওষুধ না খেয়ে শুধুমাত্র লাইফস্টাইলের মাধ্যমে ঠিক রাখা যায়, একটা হাই ব্লাড প্রেশারের রোগীকে লাইফস্টাইলের মাধ্যমে ধীরে ধীরে আস্তে 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 একেবারে ওষুধ মুক্ত না করা গেলেও ধীরে 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 ওষুধ মুক্ত করা সম্ভব। তাহলে সেটা লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে যদি সম্ভব হয়, তাহলে ডাক্তারবাবুরা এই ব্যাপারগুলোতে কেন বেশি গুরুত্ব দেন না? একটা ফ্যাটি লিভার রোগীর ক্ষেত্রেও সেম এবং কোলেস্টেরলের রোগীর ক্ষেত্রেও সেম। লাইফস্টাইল জনিত কারণে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, সেই সমস্ত রোগগুলোকে অবশ্যই লাইফস্টাইলের মাধ্যমেই ঠিক করা দরকার বা ঠিক হওয়া সম্ভব। আমার খাওয়া দাওয়ার কারণে ডায়াবেটিস হয়েছে, আমি অতিরিক্ত গ্লুকোজ খেয়েছি, ঠিকমতো ঘুমাইনি, এক্সারসাইজ করিনি, যার কারণে আমার কি হয়েছে? আমার টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। তাহলে যে কারণে হয়েছে সেই কারণটা যদি আমি পর্যবেক্ষণ করি এবং তার ঠিক উল্টোটা যদি করি, তাহলে তো অবশ্যই আমি সেটা থেকে মুক্তি পেতে পারি। এবং এটাই তো সায়েন্স বলছে, সায়েন্স এটাই তো বলছে, বর্তমান মেডিকেল সায়েন্স এটাই বলছে। এবার সেই রোগীটা লাইফস্টাইল যখন আমরা জানতে পারলাম যে তার লাইফস্টাইলটা কেমন ছিল, তখন তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে ব্যাচেলার লাইফ যখন ছিল, হোস্টেলে থাকা হতো, এখানে ওখানে বাইরে থাকা হতো, রাত জেগেছি প্রচুর, খাওয়া দাওয়া কি করেছি কোনো ঠিক নেই, হ্যাঁ, এই রাত্রিবেলায় চলে গেলাম রাত 10টা 12টা, এই টাইমে গিয়ে বিভিন্ন ধরনের এই ভাজা পোড়া, তা পিৎজা বার্গার খেয়ে নিলাম, কোনো ব্যাপার নয়, তন্দুর খেয়ে নিলাম, তারপরে আপনার এই পোড়া মুরগি রোস্টেড, এইগুলো যে সমস্ত জিনিস বললেন যে এগুলো খাওয়া দাওয়া হয়েছে, ঠিক মতন ঘুমায়নি, স্ট্রেস, ঠিক আছে, তারপরে আপনার এমনি কোনো সারা দিনের কোনো লাইফস্টাইলে ঠিক ছিল না এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খেতেন, অতিরিক্ত ভাত খেতেন, কোনো ঠিক মতন এক্সারসাইজ না। তাহলে এবার বলুন যে শরীরে ইনফ্লামেশন বাড়বে কিনা, আরওএস বাড়বে কিনা, আমাদের শরীরে হোমোয়ার বাড়বে কিনা, আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে কিনা, প্যানক্রিয়াটাইটিস হবে কিনা, এবং এরপরে আমাদের শরীরে যদি 25 OSD অর্থাৎ ভিটামিন ডি বা ক্যালসিফেরল যদি কম থাকে, তাহলে আর তো কোনো কথাই নেই।
আপনার একবারে কি বলবো, শরীরের 12টা বাজার দিক থেকে আপনি শেষের দিক থেকে সবার আগে আছেন। তার মানে কি, আপনার শরীরের 12টা বাজতে শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত আপনি বেঁচে আছেন। এটা আমাদের শরীর যে উপরওয়ালা শক্ত করে তৈরি করেছেন, এটাই তার প্রমাণ। অর্থাৎ আমাদের শরীরে এত কিছু ঘটে যাচ্ছে, আমাদের শরীরকে আমরা এত টর্চার করছি। যদি সত্যি করে বলছি, এটা যদি অন্য কোনো জিনিসের উপর টর্চার করা হতো, তাহলে বোধহয় এটা আপনাকে 1 থেকে 2 দিনের বেশি সময় দিত না। কিন্তু বছরের পর বছর এই টর্চার শরীরে আপনার সহ্য করে যাচ্ছে। আপনি বছরের পর বছর স্মোক করে যাচ্ছেন, তারপরেও আপনাকে শরীর রক্ষা করে যাচ্ছে। তারপরেও আপনার শরীর শক্ত হয়ে এখনো আপনার ফুসফুস কাজ করে যাচ্ছে। আপনার শরীর এখনো পর্যন্ত প্যারালাইজড হয়নি বা স্ট্রোক আপনার করেনি। এটাই সব থেকে বড় কথা। আপনার ব্লাড প্রেশার বাড়েনি। এটা আপনি শুকরিয়া আদায় করুন বা ধন্যবাদ দিন উপরওয়ালাকে যে আপনি এখনো পর্যন্ত ঠিকঠাক আছেন। এবার আপনি যদি পরীক্ষাগুলো করে দেখেন, বিভিন্ন পরীক্ষাগুলো, যে প্রি টেস্টগুলো, সেই টেস্টগুলো যদি আপনি করে থাকেন, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়া একটা সম্ভাবনা রয়েছে, ফ্যাটি লিভার হওয়ার, প্যানক্রিয়াটাইটিস হওয়ার বা ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হওয়া, এগুলোর সম্ভাবনা হাই চান্সেস হয়ে রয়েছে। তো কিছুদিন পরে হলেও আপনার এই রোগগুলো ধরবে। এখনকার বেশিরভাগ মানুষেরই দেখা যাচ্ছে এই সমস্ত বয়সজনিত রোগগুলো হচ্ছে, এটা আপনাকে মানতেই হবে। কেন হচ্ছে? আমার ঠাকুরদা যারা ছিলেন, আমার বাবা চাষাবাদ করেন, পরিশ্রম করেন। আমার বাবার টাইপ 2 ডায়াবেটিস নেই, আমার বাবার 62+ বয়স, আমার বাবার টাইপ 2 ডায়াবেটিস নেই, আমার বাবার ফ্যাটি লিভার নেই, আমার বাবার হাই ব্লাড প্রেশার নেই। সব থেকে গর্বের বিষয় হলো যে আমার বাবা এখনো ফিট, কোনো ব্যথা নেই শরীরে, কোনো কিছুই নেই। সব থেকে আমার এটা একটা গর্ব করার মতন বিষয় হয় যে উনি শুধুমাত্র এই সুস্থ থাকার পিছনে একটাই কারণ, যে খাবার খান সেটা খরচ করেন, গ্লুকোজও যদি বেশি খেয়ে থাকেন সেটা খরচ করেন, তাই তো? এবং উনি যেটা খান সেটা খরচ করেন, উনি এক্সারসাইজ করেন। এক্সারসাইজ মানে ওনার কোদাল চালানো, ওনার খাটা পরিশ্রম করা দিনে রাত, এইগুলোর কারণে উনি এখনো সুস্থ আছেন এবং খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত, এর জন্যই। তো এটা সব থেকে এখনকার দিনে গর্ব করার বিষয় যে 60-62 বছর বয়সে একজনা কোনো রোগ নেই, কোনো কিডনি সমস্যা নেই, কোনো হার্টের সমস্যা নেই, কোনো ফ্যাটি লিভারের সমস্যা নেই, তারপরে ডায়াবেটিসের সমস্যা নেই, ব্লাড প্রেশার নেই, বাতের ব্যথা নেই, কোনো কিছুই নেই। এটা সব থেকে আমি উপরওয়ালাকে ধন্যবাদ জানাই যে আমার বাবা এবং মাকে উপরওয়ালা সুস্থ রেখেছেন। কিন্তু আমার মনে হয় যে আমার মায়ের হয়তো হালকা, এখন যদি টেস্ট করা হয় তাহলে হোমোয়ার বেশি থাকতে পারে, ওনার শরীরটা একটু হেলদি। যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে ওই রকমই দেখে আসছে, কিন্তু তারপরেও মোটা শরীর রাখা বিজ্ঞানের দিক থেকে বা আমাদের লাইফস্টাইলের দিক থেকে অবশ্যই খারাপ। মোটা শরীর বেশি মোটা, অতিরিক্ত মোটা শরীর ভালো নয়। হ্যাঁ, শরীরে হালকা চর্বি থাকবে, এটা কিন্তু দরকার, কারণ হালকা চর্বি আমাদের কিন্তু শরীরে অনেক ধরনের কাজ করে। যেমন ভিটামিন ডি তৈরিতেও ফ্যাট লাগে বা চর্বি লাগে। এবার অবশ্যই সেটা ভালো চর্বি হতে হবে, ভালো মানের চর্বি হতে হবে, কারণ আমরা জানি যে ভালো চর্বি খারাপ চর্বি দুটোই শরীরের মধ্যে থাকে। খারাপ চর্বিও শরীরের জন্য কোনো কোনো সময় উপকারী এবং ভালো চর্বিও তো অবশ্যই উপকারী, কারণ খারাপ চর্বিও না থাকলেও অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া শরীরে হয় না। তাহলে অল্প পরিমাণ খারাপ চর্বিও দরকার, সেটা শরীর থেকে এমনি যে সমস্ত খাবার, হেলদি খাবার আছে সেখান থেকেই চলে আসবে, এটা মনে রাখতে হবে। তো এইগুলো ব্যাপার। আপনারা সুস্থ থাকুন, লাইফস্টাইল ঠিক করুন। আশা করছি আপনাদের সম্পদ ঠিক থাকবে, আপনাদের টাকা পয়সা ঠিক থাকবে, বিশেষ করে সব থেকে দামি সম্পদ আপনার শরীর ঠিক থাকবে। এবং 10 লাখ টাকা 15 লক্ষ টাকা খরচ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, আপনার শরীর থাকবে ফিট। অতএব এখন থেকে সতর্ক হন। আপনি এখন সুস্থ, তার মানে এই নয় যে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন। আপনি সুস্থ, তার মানে আপনার সুযোগ আরো বেশি যে আপনি অসুস্থ হবেন না। এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন এই জিনিসগুলো, তাহলে অবশ্যই আপনি আগামীতে দীর্ঘ মেয়াদে সুস্থ থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।